বঙ্গ ও বিশ্ব সাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে। আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি রাজশেখর বসুর লেখা ভূষণ্ডির মাঠে। রাজশেখর বসুর জন্ম 16ই মার্চ 1880 সালে, মৃত্যু 27 এপ্রিল 1960 সালে। রাজশেখর বসু ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক। তিনি পরশুরাম ছদ্মনামে তার ব্যঙ্গ, কৌতুক ও বিদ্রুপাত্মক কথা সাহিত্যের জন্য প্রসিদ্ধ ছিলেন। চলন্তিকা অভিধান প্রণয়নের জন্য তিনি সর্বাধিক পরিচিত। তার রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, কচি সংসদ ইত্যাদি। সত্যজিৎ রায় তার লেখা দুটি গল্প থেকে অনবদ্য দুটি ছবি করেছিলেন, পরশ পাথর এবং বিলিঞ্চি বাবা অবলম্বনে মহাপুরুষ। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকার তাকে রবীন্দ্র পুরস্কারে ও ভারত সরকার পদ্মভূষণ সম্মানে ভূষিত করেন। 1955 খ্রিস্টাব্দে আনন্দী বাই ইত্যাদি গল্পগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। গল্পের স্বাদটি অক্ষুণ্ণ রাখতে আমরা এর ভাষা এবং কয়েকটি বিশেষ শব্দ অপরিবর্তিত রেখেছি। প্রধান চরিত্রে শিবু, কারিয়াপিরিত, যক্ষ, নৃত্যকালী, শাকচুন্নি ও পেতনি। গল্পের সূত্রধার ও গল্প পাঠে নীল। শুরু হচ্ছে ভূষণ্ডির মাঠে। শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মোত্তর জমি, কয়েক ঘর প্রজা। এতেই স্বচ্ছন্দে সংসার চলে যায়। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখেছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়েছিল সেটা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তার স্ত্রী নৃত্যকালীর বয়স আন্দাজ 25, আঁটো মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজে পেত না। সামান্য খুঁটিনাটি নিয়ে স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধত। 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরিয়ে যেত। কিন্তু নৃত্যকালীর রসনা একবার ছুটতে আরম্ভ করলে সহজে নিরস্ত হতো না। প্রতিবারে শিবুরই পরাজয় ঘটত। স্ত্রীকে বসে রাখতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ, ভেরো, মেনিমুখ প্রভৃতি আখ্যা দিয়েছিল। ঘরে বাইরে এরকম লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নৃত্যকালী গুজব শুনল তার স্বামীর চরিত্র দোষ ঘটেছে। সেদিনকার বচসা একেবারে চরমে পৌঁছল। নৃত্যকালী শিবুকে ঝাঁটা পেটা করল। শিবু বেচারা রাগে, ক্ষোভে, কষ্টে চোখের জল আটকে কোনো রকমে রাত কাটিয়ে পরদিন ভোর 6টার ট্রেনে কলকাতা রওনা দিল। শিয়ালদা থেকে সোজা কালীঘাটে গিয়ে শিবু নানা উপাচারে 5 টাকার পুজো দিয়ে মানত করল। হে মা কালী, মাকে ওলা উঠো, টেনে নাও মা, আমি জোড়া বাটার মই বৃদ্ধি দেব। আর যে বরদাস্ত হয় না, একটা সুরাহা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার বাঁধতে পারি। মাকে ছেলে বলেও হলো না, সেটাও তো দেখতে হবে নাকি? দোহাই মা। মন্দির থেকে ফিরে শিবু বড় একঠাঙা তেলে ভাজা খাবার, আজশের দই এবং আজশের অমৃতি খেল। তারপর সমস্ত দিন জন্তুর বাগান, জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখে সন্ধেবেলা বিডান স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা ডেভিল জলযোগ করল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখে
ভোরে পেনেটি ফিরে গেল। মা কালী কিন্তু উল্টো বুঝেছিলেন। বাড়ি এসেই শিবুর ভেদ বমি আরম্ভ হলো। ডাক্তার আসলো, কবিরাজ আসলো, কিন্তু ফল কিছুই হলো না। অবশেষে 8 ঘন্টার রোগে ভুগে স্ত্রীকে পায়ে ধরিয়ে কাঁদিয়ে শিবু ইহলোক পরিত্যাগ করল। গ্রামে আর মন টিকল না। শিবু সেই দিনই রাতে গঙ্গা পার হলো। পেনেটির আর পার কোন্নগর। সেখান থেকে উত্তরমুখী হয়ে ক্রমে রিসরা, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাপদানির চটকল ছাড়িয়ে আরও 2-3 ক্রোশ দূরে ভূষণ্ডির মাঠে পৌঁছল। মাঠটি বহুদূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেজন্য সমতল নয়, কোথাও গর্ত, কোথাও মাটির ঢিপি। মাঝে মাঝে আঁশ শ্যাওড়া, ঘেটু, বুনো ওল, বাবলা প্রভৃতির ঝোপ। শিবুর বড়ই পছন্দ হলো। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাজার এক পাশে একটা লম্বা তাল গাছ সোজা হয়ে উঠেছে। আর একদিকে একটা ন্যাড়া বেল গাছ 3 ভাগ হয়ে দাঁড়িয়ে আছে। শিবু সেই বেল গাছে ব্রহ্মদৈত্য হয়ে বাস করতে লাগলো। যারা স্পিরিচুয়ালিজম বা প্রেততত্ত্বের খবর রাখেন না, তাদের ব্যাপারটা সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। মানুষ মরলে ভূত হয়, এটা সকলেই শুনেছেন, কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম খাপ খায় কিভাবে? প্রকৃত তথ্য হলো এই: নাস্তিকদের আত্মা নেই। তারা মরলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হয়। সাহেবদের মধ্যে যারা আস্তিক, তাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নেই। তারা মৃত্যুর পর ভূত হয়ে প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন। সেখানে কল্পবাসের পর তাদের শেষ বিচার হয়। রায় বের হলে কতগুলি ভূত অনন্ত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূতাবস্থায় তা অনেকটাই কমে যায়। বিলাতি প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম ছাড়তে পারে না। যারা সিয়ন্স বা প্ল্যানচেট দেখেছেন তারা জানেন বিলেতি ভূত নামানো কীরকম কঠিন কাজ। হিন্দুর জন্য অন্যরকম ব্যবস্থা, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, গয়া, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। হিন্দু মরলে প্রথমে ভূত হয় এবং যত্রতত্র স্বাধীনভাবে বাস করতে পারে। দরকার পড়লে ইহলোকের সঙ্গে কারবারও করতে পারে। এটা একটা মস্ত সুবিধা, কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী নয়। কেউ কেউ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেউ বা 10-20 বছর পর, কেউ আবার 2-3 শতাব্দী পর। ভূতেদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হয়ে সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হওয়ার সুবিধা আছে। কিন্তু যাদের ভাগ্যক্রমে কাশী লাভ হয় অথবা নেপালে পশুপতিনাথ বা রথের উপর বামন দর্শন ঘটে, কিংবা যার স্বকৃত পাপের বোঝা ঋষিকেশের উপর চাপিয়ে নিশ্চিন্ত হতে পারেন, তাদের পুনর্জন্ম না, একেবারেই মুক্তি। 2-3 মাস কেটে গেছে। শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম দিন কত নতুন স্থানে নতুন অবস্থায় বেশ আনন্দে কাটছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা লাগে। মেজাজটা যতই বধ, নৃত্যের একটা আন্তরিক টান ছিল। শিবু এখন সেটা হাড়ে হাড়ে অনুভব করছে। একবার ভাবল দূর হোক, না হয় পেনেটিতেই আড্ডা গাড়ি। তারপর মনে হলো লোকে বলবে বেটা ভূত হয়েও স্ত্রীর আঁচল ছাড়তে পারে না। না, এইখানেই একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় দেখতে হলো।
ফাল্গুন মাসের শেষ বেলা। গঙ্গার বাঁকের উপর দিয়ে দক্ষিণা হাওয়া ঝিরঝির করে বইছে। সূর্যদেব জলে হাবুডুবু খেয়ে এই মাত্র তলিয়ে গেছে। ঘেটে ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ ভরে গেছে। শিবুর বেলগাছে নতুন পাতা গজিয়েছে। দূরে আকন্দ ঝোপে গোটা কত পাকা ফল ফট করে ফেটে গেল। এক রাশ তুলোর আঁশ হাওয়ায় উড়ে মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করে শিবুর গায়ে পড়তে লাগলো। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করে উড়ে গেল। একটা কালো গুবড়ে পোকা ভর করে শিবুকে প্রদক্ষিণ করতে লাগলো। খানিক দূরে বাবলা গাছে একজোড়া দাঁড় কাক বসে আছে। কাক গলায় সুরসুরি দিচ্ছে। কাকিনী চোখ বন্ধ করে গদগদ স্বরে মাঝে মাঝে করছে। একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম থেকে উঠে গুটি গুটি পা ফেলে বেলগাছের কোটর থেকে বেরিয়ে আসলো এবং শিবুর দিকে ড্যাব ড্যাবে চোখ মেলে টিটকারি দিয়ে উঠল। একদল ঝিঝি পোকা সন্ধ্যের আসরের জন্য যন্ত্রে সুর বাঁধছিল। এতক্ষণ সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে রিড়ি রিড়ি করে উঠল। শিবুর যদিও রক্ত মাংসের শরীর নেই, কিন্তু মরলেও স্বভাব যাবে কোথায়? শিবুর মনটা খাঁ খাঁ করতে লাগলো। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হয়ে ধরাক ধরাক করতে লাগলো। মনে পড়ল ভূষণ্ডির মাঠের প্রান্তে পিটুলি বিলের ধারে শেওড়া গাছে একটা পেতনি বাস করে। শিবু তাকে অনেকবার সন্ধেবেলা পলো হাতে মাছ ধরতে দেখেছে। তার আপাদ মস্তক ঘেরা টোপ দিয়ে ঢাকা। একবার সে ঢাকা খুলে শিবুর দিকে চেয়ে লজ্জায় জিভ কেটেছিল। পেতনির বয়স হয়েছে, কারণ তার গাল একটু তুবড়ে গেছে এবং সামান্য দুটো দাঁত নেই। তার সঙ্গে ঠাট্টা চলতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটি শাকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়েছিল। সে একটা গামছা পরে আরেকটা গামছা মাথায় দিয়ে এলো চুলে বকের মতো লম্বা পা ফেলে হাতের হাঁড়ি থেকে গোবর গোলা জল ছড়াতে ছড়াতে চলে যায়। তার বয়স তেমন বেশি মনে হয় না। শিবু একবার রসিকতার চেষ্টা করেছিল, কিন্তু শাকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতো ফ্যাঁচ করে ওঠে। অগত্যা শিবুকে ভয় চম্পট দিতে হয়। শিবুর মন সবচেয়ে হরণ করেছে এক ডাকিনী। ভূষণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরিবামনির পরিত্যক্ত ভিটায় যে জীর্ণ ঘরখানি আছে, তাতেই সে অল্পদিন হলো আশ্রয় নিয়েছে। শিবু তাকে শুধু একবার দেখেছে এবং দেখেই মজেছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়ে রোয়াক ঝাঁট দিচ্ছিল। পরনে সাদা থান। শিবুকে দেখে নিমিষের জন্য ঘুমটা সরিয়ে ফিক করে হেসে সে হাওয়ার সঙ্গে মিলিয়ে যায়। কি দাঁত, কি মুখ, কি রং! মৃত্যুকালের রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস। শিবু একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গান ধরল। হাসি রাধিকে চন্দ্রা বলি, কারে রেখে কারে ফেলি। হঠাৎ প্রান্তর কাঁপিয়ে নিকটবর্তী তালগাছের মাথা থেকে তীব্র কণ্ঠে শব্দ উঠল। अरे भजुआ के बहनिया बगलू के बिटिया केकरे से सदिया हो केकरे से শিবু চমকে উঠে ডাকলো, তাল গাছে কে রে? करे पिरस बा কেলে ভূত নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারা, কাঁকলাসের মতো একটি জীবাত্মা সরাক করে তালগাছের মাথা থেকে নেমে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বলল, गौर लागी परम देव जी।
জিতা রাও বেটা, একটু তামাক খাওয়াতে পারিস? হ্যাঁ, ছিলাম বা। তা তামাকই নেই তো আবার চিলিম, তা জোগাড় কর না। প্রেত ঊর্ধ্বে উঠল এবং অল্পক্ষণের মধ্যেই বৈদ্যবাটির বাজার থেকে তামাকটিকে কলকে এনে তাতে আগুন ধরিয়ে শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাঁটার উপর কলকে বসিয়ে টান দিতে দিতে বলল, তারপর এলি কবে? তোর হালচাল সব বল। কারিয়া পিরিত যে ইতিহাস বলল তার সারমর্ম এই। তার বাড়ি ছাপড়া জেলা। দেশে এককালে তার জরু গরু জমি জেরাত সবই ছিল। তার স্ত্রী মৌরি অত্যন্ত মুখরা ও বদ মেজাজি, বনিবনাও কখনো হতো না। একদিন প্রতিবেশী ভোজু আর ভগ্নীকে উপলক্ষ করে স্বামী স্ত্রীতে ভীষণ ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে একঘা লাঠি কষিয়ে স্বামী দেশ ছেড়ে কলকাতায় চলে আসে। সে আজ 30 বছরের কথা। কিছুদিন পরে সংবাদ আসে যে মৌরি বসন্ত রোগে মরেছে। স্বামী আর দেশে ফিরল না, বিয়েও করল না। নানা স্থানে চাকরি করে অবশেষে চাপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বছরের মধ্যেই সর্দারের পদ পায়। কিছুদিন আগে একটি লোহার কপিকল তোলার সময় তার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতালে শয্যাশায়ী থাকে। সম্প্রতি পঞ্চত্বপ্রাপ্ত অর্থাৎ পটল তুলে এই তাল গাছে বিরাজ করছে। শিবু একটা লম্বা টান মেরে কলকেটি কারিয়া পিরিতকে দেবার উপক্রম করছিল। এমন সময় মাটির ভিতর থেকে ভাঙা কাঁসুরের মতো আওয়াজ আসলো, ভায়া, কলকাতায় কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইঁটের পাঁজা ছিল সেখান থেকেই খান কতক ইঁট খসে গেল এবং ফাঁকের ভিতর থেকে হামাগুড়ি দিয়ে একটি মূর্তি বার হলো। স্থূল খর্বদেহ, থেলো হুঁকার খোলের ওপর একজোড়া পাকা গোঁফ গজালে যেরকম হয় সেই প্রকার মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুঁটি দেওয়া মেয়ের যাই, পরনে ধুতি, পায়ে তালতলার চটি। আগন্তুক শিবুর হাত থেকে কলকেটি নিয়ে বলল, ব্রাহ্মণ, দণ্ডবত হই। কিছু সম্পত্তি ছিল, এইখানে পোতা আছে, তাই যক্ষী হয়ে আগলাচ্ছি। বেশি কিছু নয়, 200-500। তবে বন্ধকি তমসুক দাদা, ইস্টাম্বর কাগজে লেখা, নগদ শিক্ষা একটিও পাবে না। খবরদার ওদিকে নজর দিও না, হাতে হাত করি পড়বে। শিবুর মেঘদূত একটু আধটু জানা ছিল। সসম্ভ্রমে জিজ্ঞেস করল, যক্ষ মহাশয়, আপনি কি কালিদাসের? ভাই না ভাই, কালিদাস আমার মাস্ততো শালিকে বিয়ে করে। চোখরা হেজলিতে নিমকির গোমাস্তা ছিল, অনেক দিন মারা গেছে। তুমি তার নাম জানলে কিসে? আপনার এখানে কতদিন আগমন হয়েছে? আমার আগমন? আমি বলে গিয়ে 3.5 বছর এখানে আছি। কত এলো দেখলুম, কত গেল তাও দেখলুম। আরে তুমি তো সেদিন এলে, কাঠ পেমড়ের কামড় খেয়ে 3 বার হোঁচট খেয়ে গাছে উঠলে, সব দেখেছি আমি। তোমার গানের শখ আছে দেখেছি। বেশ বেশ, কালো আতি শিখতে যদি চাও তো আমার সাগরে দাও দাদা। এখন আওয়াজটা যদিও একটু কোনা হয়ে গেছে, তবু মরা হাতি লাখ টাকা। হ্যাঁ, তা মশাইয়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি কি? বিলক্ষণ। আমার নাম নদের চাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস রিসরে, হাল শাকিন এই পাঁজার মধ্যে, সাবেক পেশা দারোগাগিরি।
এলাকারই শ্রেষ্ঠক ভদ্রেশ্বর। জজটি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর। ভাবি ভালোবাসতো আমাকে। মল্লিকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল। নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়ত। মশাইয়ের পরিবার কি? যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সব শোককে কপালে সয় রে দাদা। ঘর সংসার তো সবই ছিল, কিন্তু গিন্নিটি ছিলেন খান্ডার। বলবো কি মশাই, আমি হলুম গিয়ে নাদু মল্লিক। কোম্পানির ফৌজদারি নিজামত আদালত যার মুঠোর মধ্যে, আর আমারই পিঠে দিলে কিনা একগা চেলা কাঠ কষিয়ে তারপরেই পালালো বাপের বাড়ি। 324 ধারায় ফেলতুম, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা আর ছাড়লুম না। কিন্তু যাবে কোথা? গরু আছেন, ধর্ম আছেন। 47 সনের মরকে মাগি ফৌত হলো। সংসার ধর্মে আর মন বসলো না। জজটি সাহেব বিলেত গেলে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা খুললুম। তারপর পরমাই ফুরুলে এই হেতায় আড্ডা গেড়েছি। ছেলে পুলে হয়নি তাতে দুঃখ নেই দাদা। আমি করব রোজগার, আর কোন আবেগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে, সেটা আমার সইতো না। এখন তোফা আছি, নিজের বিষয় নিজেই আগলাই। গঙ্গার হাওয়া খাই আর বম করি। থাক, আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেচ্ছা বলো। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করল। কালিয়া পীড়িতের পরিচয়ও দিল। যক্ষ বলল, সব চ্যাঙাতের একই হাল দেখছি। পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই। এখন একটু গান বাজনা করি এসো। বাকুয়াজ নেই, তেমন জোত হবে না। আচ্ছা, পেট চাপড়েই ঠেকা দি। ডন ডন করছে। বাবা জাদুঘর, একটু এঁটেল মাটি চটকে এই মধ্যিখানে থাবড়ে দে তো। হ্যাঁ, ঠিক হয়েছে। বল শোনো। দাদা দিনতা কর্তা গে, গিন্নি ঘা দেন কর্তা কে। দাদা দিনতা কর্তা গে, গিন্নি ঘা দেন কর্তা কে। দাদা দিনতা কর্তা গে, গিন্নি ঘা দেন কর্তা কে। দাদা দিনতা কর্তা গে, গিন্নি ঘা দেন কর্তা কে। দাদা দিনতা কর্তা গে, গিন্নি ঘা দেন। গলাটা ধরে এসেছে। খোট্টা ভূত আর একটা সিলিম সাজ বেটা। উদ্যোগী পুরুষের লক্ষ্মীলাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পরে ডাকিনী শিবুর ঘর করতে রাজি হয়েছে, কিন্তু সে এখনো কথা বলে না, ঘুমটাও খোলে না, তবে ইশারায় সম্মতি জানিয়েছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিয়ে। সূর্যাস্ত হওয়া মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মাটি মেখে স্নান করল। গাবের আটা দিয়ে পইতে মাজল, ফণিমনসার বুরুশ দিয়ে চুল আঁচড়ালো, টিকিতে একটা পাকা তেলাকুচা বাঁধল। ঝোপে ঝোপে বন জঙ্গলে ঘুরে ঘুরে একরাশ ঘেঁটু ফুল, বইচি, কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করল। তারপর সন্ধেবেলায় শেয়ালের ঐকতান আরম্ভ হতেই সে ক্ষীরিবামনির ভিটায় যাত্রা করল। সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচু পাতার আসনে ডাকিনীর সামনে বসে শিবু মন্ত্রপাঠের উদ্যোগ করে উৎসুক চিত্তে বলল, এইবার ঘোমটাটা খুলতে হচ্ছে। ডাকিনী ঘোমটাটা সরালো। শিবু চমকে উঠে সভয় বলল, এ কি? তুই নৃত্য? নৃত্যকালী বলল, মনে করেছিলে মোরে আমার কবর দেখে বাঁচবে? পিতনি শাকচুন্নির পিছু পিছু ঘুরতে বড় মজা না? এলে কি করে? ওলা উঠবে নাকি?
ওলাওটা 70-এর হোক। কেন, ঘরে কেরোসিন ছিল না? তাই চেহারাটা ফর্সাপানা দেখাচ্ছে। পোড়া খেলে সোনার জলুস বাড়ি, তা ধারটাও একটু নরম হয়েছে নাকি? শুভ কর্মে বাধা পড়ল। বাইরে ও কিসের গোলযোগ? যেন এক পাল শকুনি গৃধিনী ঝুটোপাটি কাড়াকাড়ি ছিঁড়াছিঁড়ি করছে। হঠাৎ উল্কার মতো ছুটে এসে পেতনি ও শাকচুন্নি উঠোনের বেড়ার আগড়া ঠেলে ভীষণ চেঁচামেচি আরম্ভ করলো। আমার স্বামীকে তোকে কেন দেবো না? মর বুড়ি, ও যে তোর নাতির বয়সী। আহা, কি আমার কোনে বউ গো! তোর মেচে পেতনি, আমি যে ওর 2 জন্ম আগেকার বউ। দূর হবো টুনি, আমি যে 3 জন্মের আগেকার বউ। মর চেঁচে মর, মর তুই। ওদিকে ডাইনি মাগি মিলসেকে নিয়ে উধাও হোক। তখন পেতনি বিড়বিড় করে মন্ত্র পড়ে আগর বন্ধ করে বলল, আগে তোর ঘর মটকাবো, তারপর ডাইনি বেটিকে খাবো। কামড়া কামড়ি চুলোচুলি আরম্ভ হলো। একা নৃত্যকালীতেই রক্ষা নেই, তার উপর পূর্ব 2 জন্মের আরও 2 পত্নী হাজির। শিবু হাতে পইতে জড়িয়ে ইষ্টমন্ত্র জপ করতে লাগলো। নৃত্যকালী রাগে ফুলতে লাগলো। এমন সময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল। ধরে শুনছ কি বা আনমনে? ভাবছ বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাঁশবনে? ওটা যে ক্যাকশিয়ালি, দিও না কুলে কালি। রাত বিরেতে শাল কুকুরের ছুঁচো পেঁচার ডাক শুনে, ডাক শুনে, ডাক শুনে। যক্ষ বেড়ার কাছে এসে বললেন, ভায়া, এখানে হচ্ছেটা কি? এত গোল কিসের? কারিয়া পিড়ে থাকলো। বরম পিচাস, দরবাজা তো খোল। শিবুর সাড়া নেই। প্রচণ্ড ধাক্কা পড়ল, কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলল না, বেড়াও ভাঙল না। তখন কারিয়া পিড়ে তারস্বরে উৎপাটন মন্ত্র পড়ল। মারে জুয়ান হাইয়া, ওর ভিতরা হাইয়া, পর্বতরি হাইয়া, চলে ইঞ্জিন হাইয়া, ফটে বলট হাইয়া, খবরদার হাফিজ। মরমর করে ঘরের চাল, দেওয়াল, বেড়া, আগর সমস্ত আকাশে উঠে দূরে নিক্ষিপ্ত হলো। ডাকিনী অর্থাৎ নৃত্যকালীকে দেখে যক্ষু বলল, এ কি গিন্নি এখানে বেম্বদত্তিটার সঙ্গে? ছি 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 ছি, লজ্জার মাথা খেয়েছো? কারিয়া পিড়েত বলল, আরে মুংরি, তোহার সরম নাহি বা? তারপর যে ব্যাপার আরম্ভ হলো সেটা মনে করলেও কলমের কালি শুকিয়ে যায়। শিবুর 3 জন্মের 3 স্ত্রী এবং নৃত্যকালীর 3 জন্মের 3 স্বামী, এই ডবল ট্র্যাজেডি ভূষণ্ডির মাঠে সুনামি, দাবানল ও ভূমিকম্প শুরু হলো। ভূত, প্রেত, দৈত্য, পিশাচ যে যেখানে ছিল তামাশা দেখতে এলো। রাম 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 রাম। জয় হারিজি চণ্ডী, আজ্ঞা কর মা। কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করবে? আমার কম্য নয়। ভূত জাতি অতি নাছরবান্দা, ন্যায্য গণ্ডা ছাড়বে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব এসব তারা বিলক্ষণ বোঝে। অতএব স্বনির্বন্ধ অনুরোধ করছি, নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলে গয়ায় পিণ্ডি দেওয়ার চেষ্টা করুন, যাতে বেচারারা অন্তত শান্তিতে থাকতে পারে। শুনলেন আজকের গল্প রাজশেখর বসুর লেখা ভূষণ্ডির মাঠে। গল্পের সূত্রধার ও গল্প পাঠে নীল, শিবুর চরিত্রে সুমন, নৃত্যকালীর চরিত্রে অনির্বাণ, পেতনির চরিত্রে মেঘা, যক্ষ, কারিয়া পিড়েত ও শাকচুন্নির চরিত্রে আমি নীল।
সাউন্ড এডিটিংয়ে নীল, পোস্টার ডিজাইনে সুমন। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য। এরকম আরও নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন মিস্টেরিয়াস স্যাটারডে।